ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমরা সব থেকে ভীতিকর অর্থাৎ সব থেকে ভয়ের যে বিষয়টা বাংলা ব্যাকরণের এমসিকিউ সঠিক করা নিয়ে আমাদের মনের মাঝে খুব বেশি ভয় কাজ করে। তো বাংলা ব্যাকরণের এমসিকিউ কিভাবে আমরা 100% সঠিকভাবে অ্যান্সার করে আসতে পারি এবং কোথা থেকে প্রশ্নগুলো করা হয় সব কিছুই বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে। তো আমরা আজকে প্রথমে শুরু করব ব্যাকরণের আলোচ্য বিষয়। তো আমরা ইতিমধ্যেই সকলেই জানি যে ব্যাকরণের আলোচ্য বিষয় কিন্তু 4টি। একটি হচ্ছে বাক্যতত্ত্ব, আর একটি শব্দতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, অর্থতত্ত্ব। এটা আমরা সকলেই জানি, তাই না? কিন্তু যদি প্রশ্নে আসে ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি, তখন কিন্তু আমরা ভুলবশত অ্যান্সার করে 3টি, তাই না? তো এই ভুল যাতে আর কখনোই না হয় এর জন্য আমরা শর্টকাট একটা টেকনিক অর্থাৎ মজার ছলে পড়ার চেষ্টা করব। কারণ যে কোনো জিনিস আমরা কঠিন জিনিসও যদি মজার ছলে পড়ার চেষ্টা করি তাহলে কিন্তু সেটা কখনোই আমরা ভুলতে পারি না। তো এখন আমি একটা টেকনিক বলি এইটা মনে রাখার জন্য। টেকনিকটা হচ্ছে বাঁশ দাও, বাঁশ দাও। হয়তো বানানটা একটু ব্যতিক্রম লিখলাম। এখন হয়তো অনেকেই বলতে পারো যে বাঁশ দাও, এটা তো এমন হবে না বানান। তো একটু যাতে বেসিকের সাথে আবার একটু মজার সাথে পড়া যায় এই জন্যই আর কি এই বানানটা লেখা। তো বাঁশ দাও, তো বাঁশ দাও, এই যে বাঁশ দাও এই শব্দটার সাথে কিন্তু আমরা সকলেই খুব ওতপ্রোতভাবে জড়িত, তাই না? আমরা ছোট থেকেই অনেকভাবে বাঁশ খেয়ে এসেছি, অন্যকে বাঁশ দিয়ে এসেছি, তাই এই শব্দটা আমাদের খুবই চিরপরিচিত একটা শব্দ, তাই না? তো এখন এই জায়গাতে একটু যদি দেখো, এখানে যদি আমি একটু দেখি এখানে বতে কি হয় বলো তো? বতে কিন্তু বাক্যতত্ত্ব, বতে বাক্যতত্ত্ব। তারপর এখানে তালবর সাথে দেখো, তালবর সাথে কিন্তু আমি এখানে লিখব শব্দতত্ত্ব, শব্দতত্ত্ব। তারপরে এখানে দেখো এই যে ধ রয়েছে, ধতে কি বলো তো? ধ্বনিতত্ত্ব, ধতে ধ্বনিতত্ত্ব। তারপর এখানে এই যে অতে, অতে কিন্তু আমি লিখব অর্থতত্ত্ব। এই যে কত ইজি বিষয়টা, তাই না? ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে 4টি, আর এই 4টি বিষয়ের প্রথম বিষয়টা হচ্ছে বাক্যতত্ত্ব, দ্বিতীয়ত শব্দতত্ত্ব, 3 নম্বরটা ধ্বনিতত্ত্ব এবং 4 নম্বরটা হচ্ছে অর্থতত্ত্ব। তো এই যে এই তত্ত্বগুলো আমরা মনে রাখার জন্য একটা কথাই মনে রাখবো, বাঁশ দাও, বাঁশ দাও। তো বতে বাক্যতত্ত্ব, তালবশতে শব্দতত্ত্ব, ধতে ধ্বনিতত্ত্ব এবং কি অতে অর্থতত্ত্ব। আশা করি আর কখনোই এই বিষয়টা আর ভুল হবে না। এখন আমরা এরও আবার ক্লাসিফিকেশন আছে কিছু। অনেক সময় তোমাদের দেখবা খুব রেয়ার এই প্রশ্নটা করা হয় যে নত্যবিধান সত্যবিধান কোন তত্ত্বের আলোচ্য বিষয়। এটা কিন্তু তোমরা যদি ইতিমধ্যে বিভিন্ন মডেল টেস্ট সলভ করে থাকো খুব দেখবা, এমনকি অনেক জায়গাতে তো টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটাও করা হয় যে নত্যতত্ত্ব বা সত্যতত্ত্ব বা সন্ধি কিসের আলোচ্য বিষয়, বা এমন প্রশ্ন করা হয় যে বর্ণ কোন তত্ত্বের আলোচ্য বিষয়। তখন কিন্তু আমরা ভ্যাবাচাকা খেয়ে যাই যে এটা কি বাক্যতত্ত্বের, না অর্থতত্ত্বের, না শব্দতত্ত্বের, না ধ্বনিতত্ত্বের, তাই না? কিন্তু এই প্রশ্নগুলো শুধু যে একাডেমিক লেভেলে হয় এমন না, এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষাতেও হয়ে যায়। তাই যদি আমরা বেসিকটা ক্লিয়ার রাখতে পারি তাহলে কিন্তু কখনোই আর ভুল হওয়ার কথা নয়। তো এখানে আমি প্রথমে যেহেতু ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করতে চাই, এখানে আমি ধ্বনিতত্ত্বটা লিখব, ধ্বনিতত্ত্ব। তারপরে দেখো এই যে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে কি কি, সেটা মনে রাখার জন্য একটা আমি ছন্দ লিখব যে ধ্বনি সরি আসলে আমি বাসায় আছি যার কারণে বাইরে অনেক আওয়াজ হয়তো আসতে পারে। তো এখানে ছন্দটা হচ্ছে ধ্বনি এর সাথে
এর সাথে বয়সন্ধি করলো। বয়সন্ধি তো আমরা সকলেই জানি, বয়সন্ধি শব্দটার সাথে আমরা কিন্তু সকলেই ইতিমধ্যে পরিচিত, তাই না? তো এখানে আমি ছন্দটা একটু মানানো মানে মিল করে লিখলাম যে ধ্বনি নশয়ের সাথে বয়সন্ধি করলো। তো এখানে নশয়ের সাথে বয়সন্ধি করলো, জাস্ট এই লাইনটা মনে রাখালেই কিন্তু ধ্বনিতত্ত্বের কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত আমরা কিন্তু জেনে যাব। এখানে এই যে মূর্ধন্যতে হচ্ছে নত্যবিধান, মূর্ধন্যতে হচ্ছে নত্য, আর এই যে এখানে তয় বয় হবে, আর এখানে পেট কাটা মূর্ধন্য ষ বা অনেকে মূর্ধন্য ষ বলে। তো এখানে মূর্ধন্য শতে হচ্ছে নত্যবিধান আর সত্যবিধান, এখানে সত্যবিধান। আর এখানে এই যে বয়সন্ধিটা লিখেছি, এখানে বতে কিন্তু হবে বর্ণ, বতে হবে বর্ণ। আর এখানে এই যে সন্ধি, এখানে তো সন্ধি হবে, এটা এখানে সন্ধি হবে। এখানে আমাদের দেখো, তাহলে আমরা কিন্তু খুব ইজিলি জানতে পারলাম যে নত্যবিধান, সত্যবিধান, বর্ণ আর সন্ধি এগুলো কিন্তু সবই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এখন যদি আমাদের কেউ প্রশ্ন করে যে সন্ধি কোন তত্ত্বের আলোচ্য বিষয়, তাহলে কিন্তু আমরা খুবই ইজিভাবে প্রশ্ন অ্যান্সার করতে পারবো যে সেটা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। আবার যদি প্রশ্ন আসে বর্ণ কোন তত্ত্বের আলোচ্য বিষয়, তাহলে কিন্তু অ্যান্সার হবে ধ্বনিতত্ত্বের। আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার। তো এখন হচ্ছে আমি পরবর্তী যেটা শেখাবো সেটা হচ্ছে বাক্যতত্ত্ব। এখানে আমি আগে বাক্যতত্ত্বটা লিখে নেব, বাক্যতত্ত্ব। তারপরে দেখো এখানে আমি আর একটা মজার ছন্দ দেব। এখন মনে করো তোমার নাম রাজ, তো এখন আমি এই যে রাজ নামে যে ছেলেটা, সেই রাজ একটা ছেলে হয়ে তার ক্লাস ফ্রেন্ড একটা মেয়েকে প্রচুর ভালোবাসে, প্রচুর ভালোবাসে। এখন মেয়েটার নাম হচ্ছে জবা। তো এখন ওই যে জবা নামে যে মেয়েটাকে রাজ খুব ভালোবাসে, তখন জবার বাবা বলে যে আমার মেয়ে তো রাজকে ছাড়া বাঁচবে না, তাহলে আমি আমার মেয়েকে আমি রাজের সাথেই বিয়ে দেবো। তাহলে কি জবার বাবার একটাই উক্তি, সে রাজকে তার জামাই বানাবে। এই এতটুকু মনে রাখলে দেখো কত কিছু আমরা মনে রাখতে পারি। এখানে আমরা জানি জবা বানানটা একটু ব্যতিক্রম হবে। এখানে এখানে আমি লিখব জবার বাবার একটাই উক্তি, জবার বাবার একটাই উক্তি, জবার বাবার একটাই উক্তি। এখানে লিখব জবার বাবার একটাই উক্তি। তো এখন তোমাদের একটু বলে রাখতে চাই, এখানে বাক্যতত্ত্বেরই কিন্তু আরেকটা নাম হচ্ছে পদক্রম, বাক্যতত্ত্ব বা পদক্রম। এখন অনেকে যখন প্রশ্নটা করা হয় যে উক্তি কোন তত্ত্বের আলোচ্য বিষয়, সে তখন কিন্তু তোমরা খুব কনফিউজ হয়ে যাও যে নিচেই তো বাক্যতত্ত্বটা নেই। তো ওখানে অপশানে আছে ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, পদক্রম এবং অর্থতত্ত্ব। তো খুব কনফিউশন কাজ করে মাঝে, যে আমাদের তো জানা মতে উক্তি হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়, কিন্তু এখানে উক্তি তো বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়, তো বাক্যতত্ত্ব তো এখানে নেই। ওই যে পদক্রম আছে অপশানে, তাহলে অ্যান্সারটা হবে পদক্রম। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বাক্যতত্ত্বের আর এক নাম হচ্ছে পদক্রম। তো এখানে যে জবার বাবার একটাই উক্তি, সে রাজকে তার জামাই বানাবে। তো এখন এই যে অন্তর্জাতে কি হবে বলো তো? অন্তর্জাতে হবে জ্যোতিচিহ্ন, অন্তর্জাতে হবে জ্যোতিচিহ্ন। আর এখানে এই যে বাবার অন্তর্জাতে জ্যোতিচিহ্ন, আর এখানে বতে হবে বাক্যতত্ত্ব, এখানে বতে হবে বাক্য। আর এখানে এই যে এই পরে যে বটা আছে, এই পরের বতে হবে কি বলতো? বাক্য প্রকরণ। প্রথমটাতে হচ্ছে বাক্যতত্ত্ব আর পরেরটা হচ্ছে বাক্য প্রকরণ, বাক্য প্রকরণ। তারপরে এখানে যে এই যে একটাই, এখানে এই এতে হবে এক কথায় প্রকাশ, এতে হবে এক কথায় প্রকাশ। তারপরে দেখো এই যে কতে হবে কি বলতো? কতে হবে কারক। অনেক সময় আমাদের প্রশ্ন আসে যে কারক কোন তত্ত্বের আলোচ্য বিষয়, তাহলে এখন থেকে আমরা সকলেই অ্যান্সার করতে পারবো যে কারক হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়।
তারপরে এই যে এখানে আমরা তো আরও একটা পেয়ে গেছি, এই যে উক্তি। উক্তিটাও কিন্তু বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে দেখো এই একটা মাত্র মজার ছন্দ দিয়ে আমরা কতগুলো মনে রাখতে পারলাম, যে জবার বাবার একটাই উক্তি। এখানে এই যে জ্যোতিচিহ্ন, বাক্যতত্ত্ব, বাক্য প্রকরণ, এক কথায় প্রকাশ, কারক, উক্তি, এগুলো কিন্তু সবই বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। আশা করি তোমাদের এটা আর কখনোই ভুল হবে না। আর এখান থেকে কিন্তু সব সময় পরীক্ষাতে দেখা যায় 3টে বা 4টে প্রশ্ন করা হয়ে থাকে। খুবই খুবই ইম্পর্ট্যান্ট এই টপিকটা বা ব্যাকরণের আলোচ্য বিষয়। তো তারপরে এবার আমরা যাব শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। তো এখানে এই যে আমি শব্দতত্ত্ব লিখব, শব্দতত্ত্ব। আর শব্দতত্ত্বেরই কিন্তু আর একটা নাম হচ্ছে রূপতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। এখানে কিন্তু আমি 2টা ছদ্মনাম ছিল, সেই 2টা ছদ্মনাম হয়তো অনেক বইতে থাকে না, আবার অনেক বইতে আছে। তো আমি তোমাদের একটু ক্লিয়ার করে দিলাম, আশা করি আর কখনো ভুল হবে না। তো শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব এর মাঝে কোন কোনগুলো আছে একটু দেখো। এই যে এখানে মূলত ক্রিয়ামূল, ক্রিয়ার কাল, পুরুষ, সমাস, বচন, লিঙ্গ, প্রকৃতি প্রত্যয়, শব্দ, উপসর্গ, এগুলো সবই কিন্তু থাকছে এই যে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে। এগুলো যদি তোমরা একটু পড়ো তাহলে কিন্তু খুবই ইজিলি অ্যান্সার করতে পারবে। এই যে এখানে আমি লিখে দিচ্ছি যে ক্রিয়ার মূল, ক্রিয়ামূল, 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 ক্রিয়ামূল। তারপরে ক্রিয়ার কাল, এখানে আমি লিখব ক্রিয়ার কাল, ক্রিয়ার কাল। তারপরে দেখো এখানে আছে শব্দ, তারপরে উপসর্গ, প্রকৃতি প্রত্যয়, এগুলো অনেক আসে। এই যে উপসর্গ কোন তত্ত্বের আলোচ্য বিষয়, এটাও আসে। তারপরে এই যে প্রকৃতি প্রত্যয়, এই যে এখানে প্রকৃতি প্রত্যয়, প্রকৃতি প্রত্যয়। তারপরে এই যে পুরুষ, এখানে অনেকে হয়তো ভাবো যে যখন আসে পুরুষ কোন তত্ত্বের আলোচ্য বিষয়, তখন তোমরা কিন্তু অনেকে লিঙ্গ ভাবো, যে হয়তো কোনো এক জাতিকে বোঝাচ্ছে, যার কারণে তোমরা এটা লিঙ্গতে অ্যান্সার করো, কিন্তু এটা কিন্তু ভুল। এটা হচ্ছে মূলত শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। তারপরে এই যে সমাস আছে। তো এই যে ক্রিয়ামূল, ক্রিয়ার কাল, শব্দ, উপসর্গ, প্রকৃতি প্রত্যয়, পুরুষ, সমাস, এগুলো সবই হচ্ছে রূপতত্ত্ব বা শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন হচ্ছে শব্দতত্ত্ব তো ক্লিয়ার করলাম, এখন আমরা যাব অর্থতত্ত্বে। তো সর্বশেষ যে টপিকটা সেটা হচ্ছে অর্থতত্ত্ব। তো অর্থতত্ত্ব আমরা কিভাবে দেখো, অর্থতত্ত্বে হচ্ছে মূলত এমন একটা টেকনিক, এই টেকনিকটা সকলেরই মনে থাকবে। সেটা হচ্ছে কোনো শব্দের শেষে যদি অর্থ উচ্চারিত হয় তাহলে সেটা কিন্তু অর্থতত্ত্ব। আশা করি বোঝার কথা। তারপর আবারও ক্লিয়ার করে দিই যে ধরো আমি লিখলাম বিপরীতার্থ বা গৌণার্থ, মুখ্যার্থ, বাগার্থ, শব্দার্থ। তো এই ধরনের কথাগুলো উচ্চারণ করতে গেলে অবশ্যই কিন্তু অর্থ উচ্চারিত হচ্ছে। একটু খেয়াল করে দেখো, এই যে এখানে আমি লিখলাম বাগার্থ, এখানে এই যে বাগার্থ, এটা অর্থ উচ্চারিত হচ্ছে। আবার এই যে শব্দার্থ, এই যে শব্দার্থ, এখানে শব্দার্থ অর্থ উচ্চারিত হচ্ছে শেষে। তারপর এখানে এই যে বিপরীতার্থ, এটা হচ্ছে। তারপরে এই যে এখানে গৌণার্থ, এটা উচ্চারিত হচ্ছে অর্থ। তারপরে এই যে মুখার্থ, এই যে এটাও কিন্তু উচ্চারিত হচ্ছে। তো এখন যদি তোমরা একটু খেয়াল করো, এইখানে বাগার্থ, শব্দার্থ, বিপরীতার্থ, গৌণার্থ, মুখার্থ সবগুলোর শেষে কিন্তু অর্থ উচ্চারিত হচ্ছে। তো অর্থ যদি কোনো বাক্যের বা কোনো শব্দের শেষে উচ্চারিত হয় তাহলে সেটা হচ্ছে অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত। তো আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমাদের উপকারে এসে থাকে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেল
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা যদি এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করা থাকলে সর্বপ্রথম ভিডিওটা তোমরাই পেয়ে যাবা। আর কোন কোন টপিকের উপরে ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। সমাস, তারপরে ধ্বনি ও বর্ণ, আবার শব্দ, এগুলো সবগুলো নিয়েই কিন্তু আমি পর্যায়ক্রমে ভিডিও আপলোড করব ঠিক এই চ্যানেলে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সকলকে।